আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি ড্রিমস একাডেমির পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে রসায়ন ষষ্ঠ অধ্যায়, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়টা খুবই ইজি একটা চ্যাপ্টার। তুমি যদি দুইটা সূত্র জানো তাহলে এই অধ্যায় থেকে মোটামুটি সব ধরনের ম্যাথ করতে পারো। আসল সূত্রগুলো আমরা একটু আলোচনা করি। সবার প্রথমে একটা মনে রাখবো, এটা হচ্ছে মৌলের চেইন ফর্মুলা। মৌলের চেইন ফর্মুলা, ঠিক আছে? মৌলের চেইন ফর্মুলা। চেইন কেন বললাম? চেইন যেরকম লম্বা, এই সূত্রটাও একটু লম্বা, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখো যে n ইকুয়াল টু w ডিভাইডেড বাই m ইকুয়াল n বাই na ইকুয়াল sb। এখানে বিটা হচ্ছে লিটার, একটু মনে রাখবে। sb ইকুয়াল b বাই 22.4 লিটার। দেখো এটা হচ্ছে লিটারে, এখানে বিটা হচ্ছে লিটারে, ঠিক আছে? একটু বড় একটা সূত্র কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। দেখো n ইকুয়াল টু w ডিভাইডেড বাই m ইকুয়াল n বাই na ইকুয়াল sb ইকুয়াল b বাই 22.4 লিটার। আগে একটু বলে রাখি যে যখন তোমাকে STP এর কথা বলবে তখন তুমি এই পার্টটা নিবা, STP, ঠিক আছে? যদি বাংলায় লেখা থাকে তাহলে এরকম লেখা থাকবো যে আদর্শ তাপমাত্রা ও চাপ, আদর্শ তাপমাত্রা ও চাপ, ঠিক আছে? অথবা এরকম বলা থাকতে পারে যে প্রমাণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপমাত্রা ও চাপ, ঠিক আছে? হয় STP লেখা থাকবে, নাহলে আদর্শ তাপমাত্রা ও চাপ লেখা থাকবে, অথবা প্রমাণ তাপমাত্রা ও চাপ লেখা থাকবে, ঠিক আছে? এখন আসলে আমরা একটু পরিচয় গুলো জানি যে n এর পরিচয়টা আসলে কি। n হচ্ছে মোল সংখ্যা, n এর পরিচয় হচ্ছে মোল সংখ্যা। জাস্ট একটু মনে রাখো, আমরা ম্যাথ করব, সমস্যা নাই। n ছোট হাতের n কিন্তু, ঠিক আছে? ছোট হাতের n হচ্ছে মোল সংখ্যা, এককটা মনে রাখবো, এককটা হচ্ছে মোল। ওকে, তারপর হচ্ছে দেখো ডব্লিউ, ডব্লিউটা হচ্ছে বল, গ্রাম এককে বল, একটু মনে রাখো, গ্রাম এককে বল, গ্রাম এককে বল, তাহলে এককটা কি? গ্রাম। তারপর হচ্ছে এম, দেখো এম দ্বারা বোঝায় যদি মৌল হয় তাহলে হচ্ছে পারমাণবিক ভর, আর যদি যৌগ হয় তাহলে হচ্ছে আণবিক ভর। এটা হচ্ছে এম এর পরিচয়, যে মৌলের ক্ষেত্রে, মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর, আর যৌগের ক্ষেত্রে, যৌগের ক্ষেত্রে আণবিক ভর, ঠিক আছে? মৌলের ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক ভর, আর যৌগের ক্ষেত্রে হচ্ছে আণবিক ভর। মৌল তো চিনো, একটা মাত্র মৌল থাকবো, একটা মৌল থাকবো, ঠিক আছে? মৌল বা পরমাণু, যৌগ বা অন্য। শুনো, মৌলের ক্ষেত্রে এরকম বলা থাকতে পারে যে পরমাণু, মৌলের ক্ষেত্রে তোমাকে বলে দিবে পরমাণু, আর যৌগের ক্ষেত্রে বলবে তোমাকে অণু। মৌলের ক্ষেত্রে বলবে পরমাণু, যৌগের ক্ষেত্রে বলবে হচ্ছে অণু, একটু মনে রাখবা, ঠিক আছে? তাহলে মৌলের ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক ভর, যৌগের ক্ষেত্রে হচ্ছে আণবিক ভর। এটা হচ্ছে আমাদের এম এর পরিচয়। ওকে, তারপর এই যে ক্যাপিটাল এন, বড় হাতের এন যেটা, এটা হচ্ছে ওই যে আবারও একই কথা, যদি মৌল হয় তাহলে অণু অথবা পরমাণু সংখ্যা, ভালো করে খেলবো, অথবা আয়নও বলা থাকতে পারে, অণু অথবা পরমাণু অথবা আয়নের সংখ্যা। দেখো কি লিখছি, যদি যৌগ হয় তাহলে অণুর সংখ্যা, যদি মৌল হয় তাহলে পরমাণুর সংখ্যা, আর আয়ন হইলে হচ্ছে আয়নের সংখ্যা। আয়ন তো বুঝো, ধরো এরকম যে ক্যালসিয়াম আমি 2+ লিখলাম, মাথার উপরে চার্জ থাকবো, পজিটিভ চার্জও থাকতে পারে, নেগেটিভ চার্জও থাকতে পারে। সো এরকম থাকতে পারে যে ক্লোরিন Cl-, ওকে, এরকম। বা তোমার সোডিয়াম প্লাস থাকতে পারে, মানে যাই যেগুলো আছে আর কি আয়ন, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা তো পজিটিভ হবে, যারা গ্রহণ করে তারা কি হবে? নেগেটিভ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এন এর পরিচয়। এককটা হচ্ছে আমাদের কি, সংখ্যার একক কি না, সংখ্যার একক হচ্ছে কি, এটা মাথায় থাকবে। তারপর এন এ, এই যে এন, এটা একটু নিচের দিকে দিবা, ইংলিশে বলা হয় নাম্বার অফ অ্যাভোগাড্রো, ঠিক আছে? এন এর পরিচয় হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, বাংলায় যদি বলো তাহলে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে?
নাম্বার অফ অ্যাভোগাড্রো বা বাংলায় হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এটার মানটা মুখস্থ, ঠিক আছে, 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এন এর পরিচয়। তারপর দেখো এস। এস কি? এস হচ্ছে মোলারিটি অথবা গণমাত্রা, যে কোনো একটা লেখা থাকবে, মোলারিটি অথবা হচ্ছে গণমাত্রা। এটার এককটা হচ্ছে ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম দ্বারা বোঝায় মোলার। মোলার, ঠিক আছে। ক্যাপিটাল এম দ্বারা কি বোঝা? মোলার। এটা হচ্ছে একক। গণমাত্রা অথবা মোলারিটির একক হচ্ছে ক্যাপিটাল এম। তারপর কি বি। দেখো বিটা হচ্ছে কি? আয়তন। বিটা হচ্ছে আয়তন। এককটা কি? এখানে এককটা কিন্তু লিটার, একটু মাথায় থাকতে হবে। এককটা হচ্ছে লিটার, বুঝছো? তারপর দেখো আবারও বি, তাহলে এখানে এটা লিটারে আছে, আর 22.4 লিটার, তো এটা তো কোনো না। সো এই হচ্ছে আমাদের পরিচয়, যে একটা সূত্র দেখলাম এবং সূত্রের পরিচয় গুলো একটু জেনে নিলাম, ঠিক আছে। আরেকটা সূত্র একটু মনে রাখবা, জাস্ট আরেকটা সূত্র মনে রাখবা, তাইলেই হবে, যে ডব্লিউ ইকুয়াল টু এসএমবি বাই 1000, ঠিক আছে। এখানে দেখো ডব্লিউর মানটা, এই যে আমরা এখানে পরিচয়টা লিখছি কিন্তু, যে গ্রাম এককে বল। ডব্লিউর পরিচয় কিন্তু আবার আগেরটাই, যে গ্রাম এককে বল। তারপর এস। এসটা হচ্ছে কি? গণমাত্রা। এই যে দেখো এসটা হচ্ছে মোলারিটি অথবা গণমাত্রা। তারপর হচ্ছে কি বি। একটু মাত্রা রাখতে হবে, যে এইখানে বিটা হচ্ছে মিলিলিটারে। একটু আলাদা করে লিখে নাও, যে এখানে বিটা হচ্ছে আয়তনই, তার পরিচয় কিন্তু আয়তনই, আয়তন, বাট এককটা চেঞ্জ। যখন তোমাকে আয়তনের মান লিটারে দিব, তখন তুমি এইগুলা দিয়ে করবা, ঠিক আছে। এখান থেকে বি নিবা, এটা নিবা, না এটা নিবা। এসটিপি বললে হচ্ছে এটা নিবা, আর এসটিপি না বললে হচ্ছে এটা নিবা। আর যদি মিলি লিটারে দেয়, তাহলে তুমি এটা দিয়ে করো, ঠিক আছে। জাস্ট এতটুকুই, আর কিছু না। এখন আসলে আমরা একটা কোয়েশ্চেন করি। সো এগুলো একটু মনে রেখো, একটা স্ক্রিনশট নিতে পারো। দেখো আপনাকে একটা কোয়েশ্চেন নিই। ধরো 10 গ্রাম দেখো কতটি অণু বিদ্যমান, ঠিক আছে। 10 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অণু বিদ্যমান? ভালো করে খেয়াল করো, 10 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অণু বিদ্যমান। তো এটা দেখো আমি লিখছি কি H2SO4। এখানে তোমাকে H2SO4 না লিখে বাংলায় লিখে দিতে পারে সালফিউরিক অ্যাসিড। তো তখন তোমার সালফিউরিক অ্যাসিডের সংকেতটা জানতে হবে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিডের সংকেতটা কিন্তু তখন জানতে হবে, একটু মনে রাখো। তাহলে এখন দেখো আমরা একটু পরিচয় দিই, যে কোনটা আসলে কি। এই যে 10 গ্রাম, দেখছো এই যে লাস্টে কি আছে? গ্রাম না? গ্রাম কোনটাকে বলছিলাম? অন্য আছে ডব্লিউ, কিন্তু বলছিলাম যে গ্রাম এককে বল। তাহলে এটা কার মান? ডব্লিউর মান। তারপর এই যে সালফিউরিক অ্যাসিড, যদি মৌল দেওয়া থাকে তাহলে হইব পারমাণবিক ভর, আর যদি যৌগ দেওয়া থাকে তাহলে কি হবে? আণবিক ভর। এটা কিসের মান? এম এর মান কিন্তু, ঠিক আছে। এই যে এম এর মান। তারপর দেখো কতটি অণু, কতটি কি চাইছে? অণু চাইছে। একটা কথা মনে রাখবা, যৌগ থেকে সবসময় অণু বার করতে বলবে, ঠিক আছে। যৌগ থেকে সবসময় অণু বার করতে বলবে। তো এখন খেয়াল করো, যে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এম। ওকে দেখো এখন এই যে এটা হচ্ছে আমাদের ডব্লিউর মান, এটা হচ্ছে এম এর মান, এটা হচ্ছে কি কতটি অণু। তাহলে অণু মানে কি? ক্যাপিটাল এন। তাহলে এটা আমার বার করতে হবে, যে কতটি অণু, এটা বার করতে হবে। তাহলে তুমি এখন দেখো তো কোন সূত্র নিবা। দেখো ডব্লিউ আছে আর এম আছে, ডব্লিউ আর এম কোনটার মধ্যে আছে? এই যে এটার মধ্যে আছে। আরেকটা কথা বলে দিই, যে এখানে কয়টা স্টেপ আছে? তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা কিন্তু তুমি নিতে পারবে না, যে কোনো দুইটা নিতে হবে, ঠিক আছে, যে কোনো দুইটা। তাহলে দেখো প্রথমে ডব্লিউ আছে, এম আছে। ডব্লিউ আর এম কোনটার মধ্যে আছে? এই যে 2 নম্বরটার মধ্যে আছে। তাহলে আমি এই পার্টটা নিব। আর কি কতটি অণু? অণু মানে কি? ক্যাপিটাল এন। এন কোনটার মধ্যে আছে? এই যে দেখো এটার মধ্যে আছে। তাহলে আমরা এই পার্টটা নিব। আর এই যে নিচে যে দেখতেছো এন এন, অ্যাভোগাড্রো সংখ্যা, এটা তো মুখস্থ, ঠিক আছে। তাহলে তুমি ধরো আনসার শুরু হইতেছে, যে এখানে এখানে এই যে ডব্লিউ কত? আমাদের 10 গ্রাম। তারপর এম দেখো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের
আণবিক ভর দেখো একটা একটা করে বার করবা। আণবিক ভর বার করতে হলে তোমাকে আগে অবশ্যই পর্যায় সারণীর ভর সংখ্যাগুলো জানতে হবে। পর্যায় সারণীর অন্তত 1 থেকে 30 পর্যন্ত মৌলের ভর সংখ্যাগুলো ভালো করে জানতে হবে, ঠিক আছে? তো ভর সংখ্যা মনে রাখারও কিন্তু ট্রিক্স দিছি, ইতিপূর্বে দেওয়া হয়েছে পেজে, যারা পারো না অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তাহলে দেখো হাইড্রোজেনের ভর সংখ্যা কত? 1। কিন্তু কয়টা আছে হাইড্রোজেন? 2টা আছে না? 2 দ্বারা গুণ দিবা, যত থাকবো পরমাণুর সংখ্যা গুলোর সাথে কি করবা? গুণ করবা। তা আবার যখন একটা মৌল থেকে আরেকটা মৌলের মধ্যে যাইবা মাঝখানে প্লাস দিতে হবে। তাহলে এই যে দেখো হাইড্রোজেন শেষ, এখন সালফারে যাইতেছি, তাহলে যে আবার প্লাস দিলাম, কারণ সালফারের ভর সংখ্যা কত? 32। আবার দেখো সালফার শেষটা, সালফার কয়টা আছে? একটা আছে না, মানে এক গুণ দেওয়া লাগবে না। তারপর দেখো অক্সিজেন, অক্সিজেন অক্সিজেন একটা মৌল থেকে যখন আরেকটা মৌলের মধ্যে যাবো তাহলে কি দিব? প্লাস দিব। তাহলে সালফার শেষ, এখন অক্সিজেন যাইতেছি, এই যে প্লাস দিলাম। তারপর কি অক্সিজেন না? অক্সিজেন দেখো কত? অক্সিজেন কত? 16। অক্সিজেন কয়টা আছে দেখো তো? 4টে আছে না? এই যে 4 দ্বারা গুণ দিন, ঠিক আছে? এই যে দেখো 2 প্লাস 32, 4 16 হচ্ছে 64, ঠিক আছে? দেখো এটা তুমি দেখো ক্যালকুলেশন করে দেখবা 98 আসবে, ঠিক আছে? যোগ করে দেখো 98 আসবে। এখন আমাদের ডব্লিউ শেষ, এম শেষ, আর কি আছে? ক্যাপিটাল এন আমি বার করব। তাহলে এটা হচ্ছে আমাদের হোয়াট, ক্যাপিটাল এন আমাদের হোয়াট, আর ক্যাপিটাল এন যেহেতু নিছি তাহলে এন এ নিতে হবে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কত বলো? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, তাহলে সূত্র তো আমরা বুঝলাম যে কোনটা হবে, এই যে এই স্টেপটা হবে আর এটা হবে, এই দুইটা নিতে হবে। তাহলে তুমি কি লিখবা? আমরা জানি যে W ডিভাইডেড বাই M ইকুয়াল N বাই N। এখন দেখো কার মান বার করুন? ক্যাপিটাল N কিন্তু, ঠিক আছে? ক্যাপিটাল N কোন পাশে আছে? যে ডান পাশে আছে না? একটা কথা মনে রাখবা, একটু বলে দেই, যে যার মান বার করবা তাকে সবসময় সমান সমানের বাম পাশে এনে রাখবা, ঠিক আছে? একদম ইজি ভাবে এই কথাটা মনে রাখো। তাহলে এই পার্টটা দেখো তো, এনতে আমি ক্যাপিটাল এন বার করবো, তাহলে এটা ডান পাশে আছে না? তাহলে আমার কি করতে হবে? বাম পাশে আনতে হবে। তাহলে এই যে তো এন বাই এন এ আমি এই পাশে লইলাম, এবং এই বাম পাশে যেটা ছিল এটাকে আমি ডান পাশে নিয়ে যাবো। তাহলে ডব্লিউ ডিভাইডেড বাই এন। এখন কাকে বার করবো? ক্যাপিটাল এন না, মানে অনুসংখ্যা। তাহলে এটাকে শুধু আমি রাখবো, এবং নিচে যে অ্যাভোগাড্রোটা আছে এটাকে আমার ডান পাশে পাঠাইতে হবে, ঠিক আছে? কারণ যাকে বার করবো শুধুমাত্র তাকেই আমি বাম পাশে রাখবো, আর বাকি সবাইকে ডান পাশে নিয়ে যাবো। তাহলে এই যে ক্যাপিটাল এন আমি এখানে রাখলাম, এই এন এ এখানে কিভাবে আছে? গুণাকার ভাগ আছে না? তাহলে এই পাশে গেলে কি হবে? গুণ হবে। তাহলে এই যে তো ডব্লিউ ডিভাইডেড বাই এম তো এখানে আগে থেকেই ছিল, তাহলে এন এ এই পাশে গিয়ে এরা গুণ হয়ে গেল, শেষ না? এখন জাস্ট করে তুমি মান বসায় দাও। ডব্লিউ এর মান দেখো কত? আমাদের 10 গ্রাম। এম এর মান হচ্ছে আমাদের কত? 98 ইন্টু এন এ। এন এ কত? এই যে দেখো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এন এর মান। ওকে, একটা ক্যালকুলেটর নিয়ে আমরা দেখো এটা ক্যালকুলেটরে তুলবা। আর একটা জিনিস সাজেস্ট করি, যারা ক্যালকুলেটর ইউজ করো অনেকে কনফিউশন থাকবে আসলে কোন ক্যালকুলেটর ইউজ করবা। তো আমি বলবো এই যে 991 ইএস প্লাস যেটা সাধারণ অবস্থায় তুমি এটাই কিনো সবার প্রথম, ঠিক আছে? আরো আরো মনে করো যে ভালো কোয়ালিটির আছে, কিন্তু তুমি এটা ইউজ করতে পারো। আরেকটা আছে যে ধরো দেখাই, ধরো আমার এখানে আছে যে 100 এমএস এর একটা আছে, এটা কিন্তু একটু জটিল, ঠিক আছে? এটার একটু দামটা একটু কম, কিন্তু এটা একটু ক্যালকুলেশন করতে তোমার একটু জটিল হবে। সো আমি সাজেস্ট করবো যে অবশ্যই তোমরা এটা 991 ইএস প্লাস যেটা এটা ইউজ করো, ঠিক আছে? এবং এটাতে মান বসাইতে একদম ইজি, ঠিক আছে? তাহলে এখন দেখো, কারণ এই যে ভগ্নাংশ গুলা কিন্তু তুমি যখন তুলবা তখন ওইটা কিন্তু তুলতে পারবা না, তখন ওইখানে দেখবা ব্র্যাকেট ইউজ করা লাগতেছে বারবার, এবং মান অনেক সময় একটু ভিন্ন ভাবে আসে, ঠিক আছে? তো এটা একদম, এটা যদি করো তাহলে তুমি একদম ইজিলি ভাবে যে কোনো অঙ্ক করে ফেলতে পারো। তাহলে দেখো এই যে ভগ্নাংশ আছে আমরা তুলি, উপরে 10 নিচে হচ্ছে 98, পরে যে উপরে হচ্ছে ইনটু, এটা কি অ্যাভোগাড্রো সংখ্যা না? আরেকটা জিনিস শিখাই দিই, এই অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু তুমি ক্যালকুলেটরে তুলতে পারবে না, ঠিক আছে? এই যে এত বড় একটা সংখ্যা তোমার ক্যালকুলেটরে দেখো কয়টা চাপ দিয়ে দিব? 6 তুলবার গেলে টিপ দিবা, আবার 10 একটা চাপ দিবা, এভাবে দেখো 8-10টা টিপ দিতে হবে তোমার এই সংখ্যাটা তুলবার গেলে। কিন্তু তুমি যদি নিয়ম জানা থাকে তাহলে তুমি ইজি ভাবে কিন্তু এটা তুলতে পারবা। তুমি কোথায় চাপ দিবা জানো? এই যে শিফটে চাপ দিবা, তারপর 7 এ চাপ দিবা। কোথায় বলছি? শিফট 7। এই যে তোমাদের এখানে পিছনের কভারে লেখা আছে, ঠিক আছে? কত কত চাপ দিতে হবে।
সো শিফট 7 এ চাপ দেওয়ার পর এভোগাড্রো সংখ্যাটা দেখবা 24 নম্বরে আছে, তাহলে 24 চাপ দিবা। 24 চাপ দিলে অটোমেটিক্যালি এখানে তোমার এন এ আকারে বসবে, এন এ, এবং এটাই তো তোমার মান, ঠিক আছে। আমরা ডিরেক্টলি সংখ্যা না তুললে এন এ এটা শুদ্ধ তুলতে পারি, কোনো প্রবলেম নাই, মাত্র 4টা টিপ দিলে এটা হয়ে যাইতেছে, ঠিক আছে। তারপর তুমি সমানে চাপ দাও, আমাদের সংখ্যাটা চলে আসবে। আমাদের উত্তর আসছে হচ্ছে 6.14 ইন্টু 10 টু দি পাওয়ার 22, ঠিক আছে। 10 টু দি পাওয়ার 22 একক কি? অন্য অথবা পরমাণু সংখ্যার একক কি? অবশ্যই টি, কিন্তু ঠিক আছে। এভাবে তোমরা যে কোনো ম্যাথ এখান থেকে করে ফেলতে পারবা, যে ধরো এই একটা সূত্র তুমি মনে রাখবা, এবং এই সাইডে যে আরেকটা সূত্র রাখছিলাম এটাও তুমি মনে রাখো, এই দুইটা সূত্র মনে রাখো, তাহলে দেখবা এই অধ্যায়ে যত ধরনের ম্যাথ আছে তুমি করে ফেলতে পারবা। এবং অবশ্যই মনে করো যে বিশেষ করে এই সূত্রগুলো তোমার এমসিকিউ এর ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। যে আবার